এমসিকিউ এবং এসকিউ এই দুইটা ক্ষেত্রে কি কভার হয়ে যাবে। তাহলে আমরা পুরো ভিডিওটি শুরুতে। আসসালামু আলাইকুম এসএসসি 2026 পরীক্ষার্থী। আজকে তোমাদের এসএসসি পাশ করার অন্যতম হাতিয়ার হলো পরিসংখ্যান। যে পরিসংখ্যান অধ্যায়টা যদি তোমরা পুরোপুরি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই পরিসংখ্যান থেকেই বিশেষ করে গণিতে পাশ নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। আমি এই পরিসংখ্যানের 3টা পার্ট করাবো। প্রথম পার্ট হচ্ছে সৃজনশীল বা সিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন বা এসকিউ, এবং থার্ড পার্ট বহু নির্বাচনী যেটা এমসিকিউ। আমরা আজকের ক্লাসে পার্ট 1-এ সৃজনশীলের যত প্রশ্ন আছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পার্টে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং তৃতীয় পার্টে থার্ড পার্ট যেটাতে আমরা এমসিকিউ ক্যালকুলেটরের সাহায্যে জাস্ট 5 সেকেন্ডে আমরা এমসিকিউ গুলো সমাধান করব। দেখো, এই সৃজনশীলে তোমাদের পাস করার জন্য নাম্বার প্রয়োজন 23। আমি এখানে 5 নাম্বার তুলে দিচ্ছি। দুইটা সৃজনশীল দিবা তোমরা, 10 দুগুণে 20। এখানে কম পক্ষে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবো। 2 দুগুণে কত? 4। আর এখানে 4 থেকে 5টা এমসিকিউ থাকবে। তোমরা 4টাও যদি ধরো তাও এখানে কত আসতেছে? 4। তাহলে আমরা জাস্ট এই পরিসংখ্যান অধ্যায় করলেই আমরা নিঃসন্দেহে কি পাস করতেছি। এখন আমাদের 20 আর 4 24, এখানে আমরা কিন্তু মূলত 5 নম্বরে উঠে যাচ্ছে। 23 পাইলেই আমাদের পাস। আর আমাদের এমসিকিউ 30-এ পাস করার জন্য লাগে 10। 10-এ আমাদের অলরেডি শুধু বহু নির্বাচনী এই পরিসংখ্যান থেকে বহু নির্বাচনী আসবে 4 থেকে 5টা, কমপক্ষে 4টা তোমরা কমন পাবা। 4টে 4 নাম্বার, তাহলে আর লাগেই কটা? 6 নাম্বার। তাহলে পাস করার জন্য আমাদের এই অধ্যায়টা আমরা হাতিয়ার বলতে পারি। এই হাতিয়ার আমাদের এমনভাবে রপ্ত করতে হবে যাতে এই অধ্যায়টা কোনোভাবে আমাদের মিস না হয়। আমার এই 3টা পার্ট তোমরা যদি দেখো, আমার দৃঢ় বিশ্বাস এর বাইরে একটা অঙ্ক করার প্রয়োজন হবে না। তোমরা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তোমাদের এই পাস নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না, এটুকু আমি গ্যারান্টি দিলাম। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে ভার্চুয়াল শিক্ষা জগৎ। তোমরা আমার এই পেজটি কাইন্ডলি একটু ফলো করে দিবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীতে ভিডিও আসলে যাতে তোমরা অবশ্যই নোটিফিকেশন পাও। আচ্ছা, আমি প্রথম যে অঙ্কটা করাবো পরিসংখ্যানের ফাইনাল সাজেশন 2026, দ্যাট ইজ তোমাদেরকে উদ্দেশ্য করে। ঝাওয়াল মহারানী হেমন্ত কুমার উচ্চ বিদ্যালয়ের 60 জন 10ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের সারণী নিম্ন দেওয়া হলো। এমন একটা সারণী দেওয়া আছে যে প্রাপ্ত নম্বরে একটা সারণী দেওয়া আছে। এই প্রাপ্ত নম্বরটাই হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি বা ব্যবধান। 40 থেকে 43 এই শ্রেণীর ব্যবধান কত? 40, 41, 42, 43 শ্রেণী ব্যবধান হলো 4। তারপরে 44 থেকে 47, 48 থেকে 51, 52 থেকে 55, 56 থেকে 59, 60 থেকে 63। আর নিচের অংশে দেওয়া আছে গণসংখ্যা 6, 9, 18, 15, 4, 8। এই যে গণসংখ্যাটা দেওয়া আছে, এই আমাদের এরকম একটা সারণী যুক্ত একটা অঙ্ক অবশ্যই প্রতি বছর বিভিন্ন বোর্ড পরীক্ষা আসে, এবং কিছু কিছু বোর্ড পরীক্ষায় আমাদের এরকম 2টা সারণী দেওয়া থাকবে। আবার কিছু কিছু বোর্ডে এরকম দেওয়া থাকতে পারে, এরকম একটা সারণী দেওয়া থাকবো, আর একটা অঙ্ক দেওয়া থাকবো যে কিছু উপাত্ত এলোমেলো ভাবে দেওয়া আছে, এটাকে বলা অবিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত উপাত্ত থেকে আমাদের শ্রেণী ব্যক্তি ধরে পরিচয় নির্ণয় করো, অথবা শ্রেণী সংখ্যা নির্ণয় করো, অথবা খ নম্বর যায় বলবে যে গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো, অথবা গড় নির্ণয় করো। এবং গ নম্বর যায় বলবে যে সারণী থেকে বহুভুজ বা অজীব বা আয়তলেখ অঙ্কন করো। এই জাতীয় প্রশ্ন হবে। আজকে তোমাদের সৃজনশীলের
এই যে পুরোপুরি পার্টটা আজকে কমপ্লিট করে দেব। এই সৃজনশীল করার পর, এই ভিডিওটা, এই ক্লাসটা করার পর আর 20 নাম্বারের দুশ্চিন্তা তোমাদের করতে হবে না। তোমরা ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা প্রথমত টাইপ 1 এর কাজ করব। টাইপ 1 এ সাধারণত আমরা ক নম্বরের যে প্রশ্নগুলো আসে, এখানে একটু ব্যতিক্রম আসে। খ এবং গ এর জন্য নির্ধারিত কিছু প্রশ্ন আছে, এর বাহিরে কোনো প্রশ্ন আসে না। খ নং প্রশ্ন এবং গ নং এর জন্য আমাদের যে প্রশ্নগুলো আসে সেটা ধারাবাহিকতা প্রতি বছর একই থাকে। বিশেষ করে খ নং প্রশ্নের জন্য আমাদের সংক্ষিপ্ত গড়, মধ্যক এবং প্রচুরক, এই তিনটার একটা আসবেই। এবং গ নম্বরের জন্য হয় আয়তলেখ, বহুভুজ ও জীবরেখা, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। কিন্তু ক নম্বরে এমন কিছু প্রশ্ন হয় যে প্রশ্নগুলা তোমাদের একটু ব্যতিক্রম, প্রতি বছর এক একভাবে একটু প্রশ্নটা অ্যানালাইসিস করে দেয়, একটু ভিন্নভাবে দেয়। সেটা আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এইটুক যদি দেখো, এই ক্লাসটা দেখলে আর তোমাদের এই ক নং প্রশ্নের অর্থাৎ সৃজনশীলের ক প্রশ্নের জন্য যে আমরা সমাধানটা দেখাবো, এটা হয়তোবা তোমাদের এমসিকিউ এবং এসকিউ এই দুইটা ক্ষেত্রে কি কভার হয়ে যাবে। তাহলে আমরা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। 2 নম্বর প্রশ্নটা দেখো, বলছে কেন্দ্র প্রবণতা বলতে কি বুঝো? কেন্দ্র প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি? 100%। এই অঙ্কটা এই ক নং এই ক প্রশ্নের জন্য এই প্রশ্নটা 100% কমন। এটা তোমাদের সম্ভবত সংক্ষিপ্ত প্রশ্নতেও আসতে পারে। অবিন্যস্ত উপাত্তগুলোকে সাজালে মাঝামাঝি কোনো মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি? 3টি। কি কি? গড়, মধ্যক, প্রসারক। 3 নম্বর বলছে যে জনসংখ্যামূলক উপাত্ত কোন ধরনের চলক এবং কেন ব্যাখ্যা করো। জনসংখ্যা কখনোই ভগ্নাংশ আকারে লেখা যায় না। যেমন আমি যদি লিখি 501 জন লোক আছে, কিন্তু এরকম হতে পারে না 501.5। এই দশমিক জাতীয় সংখ্যা আসতে কোনোদিন পারে না। তাহলে অবশ্যই জনসংখ্যা একটা জনসংখ্যামূলক উপাত্ত বিচ্ছিন্ন চলক, কারণ জনসংখ্যামূলক উপাত্ত কখনোই ভগ্নাংশ হতে পারে না। এটা এটা দশমিক ভগ্নাংশ হতে পারে না। এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। জনসংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, জন্মসাল, এই সংখ্যাগুলো সাধারণত পূর্ণ সংখ্যাই হতে পারে। তাই আমরা বলতে পারি যে জনসংখ্যামূলক উপাত্ত বিচ্ছিন্ন চলক। যদি আমরা সংক্ষিপ্ত বা সৃজনশীল কর জন্য আমরা উত্তর করি, সমাধান করার চেষ্টা করি, তাহলে আমরা লিখব যে জনসংখ্যামূলক উপাত্ত বিচ্ছিন্ন চলক। কারণ জনসংখ্যা কখনো দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায় না। তাই জনসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয়। এই জন্যই আমরা বলবো জনসংখ্যা মূলক উপাত্ত বিচ্ছিন্ন চলক। 3 নম্বরটা বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলকে সংজ্ঞা দিতে বলছে। তাহলে আমাদের বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক কি? বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে, সেটা হলো আমাদের বিচ্ছিন্ন চলক। যেমন 20, 50, 100, এই সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা। কিন্তু অবিচ্ছিন্ন চলক কোনটা? অবিচ্ছিন্ন চলক হচ্ছে যেটা বাস্তব সংখ্যা, অর্থাৎ দশমিক ভগ্নাংশে প্রকাশ পাবে। তাহলে দশমিক যদি প্রকাশ পায়, যেমন 5 দশমিক, যেমন এখানে আমি 10.5, এই যে দশমিক আকারে প্রকাশ করলাম, এটাই হলো আমাদের কি বিচ্ছিন্ন চলক হতে পারে। যেমন আমার উচ্চতা, যেমন 5 ফুট 3 ইঞ্চি, এটা আমার কি উচ্চতা, তাহলে এটা কি দশমিক আকারে প্রকাশ করা যাইতেছে। বয়স হতে পারে আমার বয়স যেমন 30 বছর 9 মাস হতে পারে। অর্থাৎ আমাদের এই বয়স, উচ্চতা, তার ওজন আমার হতে পারে যেমন 57 কেজি 800 গ্রাম বা 80 গ্রাম বা 800 গ্রাম, এটা হবে 800 গ্রাম। তাহলে এই সংখ্যাটা কি
দশমিকে প্রকাশ করা যেতে পারে। তাহলে যেটা দশমিকে প্রকাশ করা যাব ওই সংখ্যাটা হলো আমাদের অবিচ্ছিন্ন চলক। আর যেটা একমাত্র শুধু পূর্ণ সংখ্যা, জাস্ট যেমন আমাদের একটা জন্মসাল হতে পারে, যেমন আমার জন্মসাল হলো 1993। এই যে জন্মসালটা আমাদের এটা কি, এটা এরকম হতে পারে না যে 1993.5 এরকম কোন ভগ্নাংশ আকারে জন্মসাল আসতে পারে না। তাহলে 1992, 93, 95 বা 2000 সাল, এই সালগুলো অবশ্যই আমাদের কি পূর্ণ সংখ্যাই হবে। বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলকে আমরা সংজ্ঞা বলছি, এখন চাইছি কি পার্থক্য, পার্থক্য চাইতে পারে। তাহলে তোমরা পার্থক্যটা একটু বইয়ের ভিতরে সংজ্ঞাটা এবং পার্থক্যটা দেওয়া আছে, একটা সংজ্ঞা দিবে, আরেকটা ওই যে উদাহরণ দিলে আমাদের দুইটা পার্থক্য হয়ে গেল। যেমন আমরা সংজ্ঞা লিখবো যে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। নিচে একটা উদাহরণ দিবে যে 1992, 1995 অথবা শিক্ষার্থীর সংখ্যা বা জনসংখ্যা। এই যে সালটা দেওয়া হলো বা বয়স জন্ম সাল দেওয়া হলো 1992, অথবা সংখ্যা দেওয়া হলো শিক্ষার্থীর সংখ্যা 50 বা 60, অথবা জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি 50 লাখ, তাহলে এই সংখ্যাটাও আমাদের কি পূর্ণ সংখ্যা। আচ্ছা, অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান দশমিক ভগ্নাংশের প্রকাশ হবে, অর্থাৎ সেটা একটা বাস্তব সংখ্যা। এটাই হলো আমাদের কি অবিচ্ছিন্ন চলক, অর্থাৎ যে চলকের মান দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয় তাকেই অবিচ্ছিন্ন চলক বলে। এবং এটা যদি আমরা উদাহরণ দেই তাহলে আমরা বলতে পারি যে উচ্চতা, শিক্ষার্থীর উচ্চতা বা ওজন বা বয়স। আচ্ছা, পরের যে প্রশ্নটা আসতেছে সেটা বলছে কোন শ্রেণীর বিচ্যুতি সংখ্যা। বিচ্যুতি বলতে বোঝাচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বলতে বোঝাচ্ছে আমাদের ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির মানটা কত আছে, -2 দেওয়া আছে। বেশ। আচ্ছা, শ্রেণী ব্যবধান, আমাদের শ্রেণী ব্যবধান মানে এইচ, এইচ দ্বারা বোঝায় শ্রেণী ব্যবধান কত 10। আচ্ছা, তারপর বলছে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান, মধ্যমান হলো এক্সআই। আমাদের মধ্যমান সবসময় এক্সআই দ্বারা প্রকাশ করা হয়। এটা 45.5 দেওয়া আছে। আনুমানিক গড় কত, আমাদের আনুমানিক গড় আমাদের এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের এই আনুমানিক গড়ই আমাদের মূলত বের করতে বলছে। তাহলে 5 নম্বরে আমাদের প্রশ্নটা বলছে দেওয়া আছে যে আমরা লিখবো, দেওয়া আছে বিচ্যুতি সংখ্যা -2, শ্রেণী ব্যবধান এইচ ইকুয়াল টু 10, শ্রেণী মধ্যমান আমরা লিখবো শ্রেণী মধ্যমান এক্স আই ইকুয়াল টু কত 45.5, আনুমানিক গড় এ ইকুয়াল টু হোয়াট মানে কত। এখন আমাদের আমাদের ধাপ বিচ্যুতির একটা সূত্র আমরা জানি, যে ধাপ বিচ্যুতির সূত্র হলো, ধাপ বিচ্যুতির সূত্র দেখো, আমাদের আনুমানিক গড় বের করব। ধাপ বিচ্যুতি সূত্র হলো xi মাইনাস এ বাই এইচ, এটা হলো সূত্র। আচ্ছা, এখন আমরা দেখো কি লিখবো, আমরা মূলত কি বের করবো, আনুমানিক গড় বের করবো। তাহলে দেখো ধাপ বিচ্যুতি ইউ এর মান দেওয়া আছে -2 ইকুয়াল টু xi, xi শ্রেণী মধ্যমানের মান দেওয়া আছে কত 45.5 মাইনাস এ, এর মানটাই মূলত আমাদের কি বের করে দেবো, এ থাক, এর মানে আমরা বের করবো। এইচ, এইচ হলো আমাদের শ্রেণী ব্যবধান বা ব্যক্তি কত 10। এখন আমরা কি কাজ করব, যে এই পাশে সমান চিহ্নের পরে ভগ্নাংশ আছে, এটা ভগ্নাংশ নাই, তার মানে এটাকে আমরা ভগ্নাংশ বানায় নিচে মনে হয় হর হিসেবে 1 কল্পনা দেবো। এখন যেহেতু এর মানটা বের করবো, এর মানটা আমরা এই পাশে রাখবো, এই 1 দেয়া, অর্থাৎ এই পাশের হর আর এই পাশের লব দ্বারা গুণ করি, তাহলে এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত 45.5 মাইনাস এ ইকুয়াল টু, আর এই -2 দিয়ে এই 10 কে আমরা গুণ করবো, তাহলে -2 আর 10 গুণ করলে -20। আচ্ছা, এখন আমরা কি কাজ করব দেখো,
এই 45 আমাদের এর মান বের করবো, এর আগে কি আছে মাইনাস, আমরা মাইনাস থাকি ইকুয়াল টু, এই পাশে আছে -20। এখন এই 45 হলো প্লাসের, ওই পাশে গেলে কি হবে মাইনাসের, তাহলে -45.5। এখন আমরা কি করব, -a ইকুয়াল টু -20 এবং -45, দুইটাই মাইনাসের হলে দুইটা সংখ্যার আগে মাইনাস চিহ্ন, একই চিহ্ন থাকলে সংখ্যা বাড়বে, তাহলে কত হইতেছে 65 -65। তোমরা ক্যালকুলেটার কাজ করো প্রয়োজন পড়লে। উভয় পাশে যেহেতু মাইনাস আছে, মাইনাস মাইনাস কি জায়গা ব্যানিশ, তাহলে এ সমান কত থাকতেছে 65.5। এটি আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা 100% কমন, 100%। 3 স্টার দাও, এই অঙ্কটা আসবেই। এই জাতীয় একটা অঙ্ক তোমরা MCQ, SQ অথবা সৃজনশীল ক নম্বর প্রশ্নে 100% তোমরা কমন পাবা। 6 নম্বর অঙ্কটা দেখো, বলছে নিম্নমান 22, মানে কোন উপাত্তের সর্বনিম্ন মান হলো 22, উচ্চ মান মানে সর্বোচ্চ মান হচ্ছে 73, এবং শ্রেণী ব্যবধান 6 হলে শ্রেণী সংখ্যা কত। এই অঙ্কটাও 100% খুবই কমন, এবং বিভিন্ন টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা বারবার দিচ্ছে। তাহলে দেখো যে বলছে নিম্নমান 22। এখন আমাদের শ্রেণী সংখ্যার সূত্রটা কি, আমাদের শ্রেণী সংখ্যার সূত্র জানি আমরা। দেখো শ্রেণী সংখ্যার সূত্র যদি আমরা জানি, কি দাঁড়াইতেছে, যে দাঁড়াচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান বা ব্যক্তি, একই কথা, ব্যক্তি বা ব্যবধান। আচ্ছা, ব্যবধান লিখলাম। এখন কথা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে গেলে যদি আমাদের পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, আমাদের কিন্তু শ্রেণী ব্যবধান 6 দেওয়া আছে, কিন্তু আমাদের পরিসর জানা নাই। এখন পরিসরের সূত্র তো আমরা জানি, পরিসরের সূত্র কি, যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এই সূত্রটা আমাদের জানা আছে। তাহলে আমরা লিখতে পারি যে এটা হলো 6 নম্বর অঙ্কে, যে উপাত্তের নিম্নমান দেওয়া আছে 22, সর্বোচ্চ মান দেওয়া আছে 73, আর বলা আছে শ্রেণী ব্যবধান বলা আছে কত 6, শ্রেণী সংখ্যা কত। তাহলে আমাদের এখন সর্বপ্রথম আমাদের কি শ্রেণী ব্যবধান দেওয়া আছে, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। আর এখানে আমাদের শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসরের সূত্র, মানে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের পরিসরটা নির্ণয় করতে হবে। পরিসর, দেখো পরিসর ইকুয়াল টু, আমাদের জানি এটা একটা সূত্র হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটা সূত্র। +1। আচ্ছা, এখন সর্বোচ্চ মান কত 73, মাইনাস সর্বনিম্ন মান কত 22, +1। তাহলে 73 থেকে 22 বাদ দিলে আমাদের দাঁড়াইতেছে, টোটাল দাঁড়াইলো কত 52। এখন আমাদের পরিসর পেয়ে গেলাম 52, ভাগ শ্রেণী ব্যবধান হলো 6। আমরা 52কে 6 দিয়ে যদি ভাগ করি, 52 ভাগ 6 ইকুয়াল টু 8.66। 8.66, অনেক সংখ্যা আছে, কিন্তু আমাদের শ্রেণীর সংখ্যা কখনোই ভগ্নাংশ হতে পারে না, দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আচ্ছা, তাহলে এইটা আমাদের অবশ্যই কি করতে হবে, সর্বসম লিখতে হবে, সর্বসম। তার মানে আমাদের এই সংখ্যাটাকে দশমিক জাতীয় সংখ্যা আসলে এই 8-এর পরে যে পূর্ণ সংখ্যা, সে পূর্ণ সংখ্যা গড়ে নিতে হবে। 8-এর পরে কত 9, তাহলে আমাদের গড় শ্রেণী সংখ্যা হবে কত 9, এটি আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটাও
3 স্টার দিতে পারো। খুবই কমন অঙ্কটা। আমার অঙ্কটা বলছে কোন শ্রেণীর উচ্চ সীমা 65, মধ্যমান 62.5 হলো ওই শ্রেণীর নিম্ন সীমা কত? এই অঙ্কটাও 100%, খুবই কমন। দেখো বলছে কোন শ্রেণীর উচ্চ সীমা, আমাদের উচ্চ সীমা দেওয়া আছে কত? 65। মধ্যমান দেওয়া আছে কত? ওই শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু দেওয়া আছে 62.5। নিম্ন সীমা কত? নিম্ন সীমা হোয়াট? আমাদের নিম্ন সীমা মূলত বের করতে হবে। তাহলে আমাদের এখন মধ্যমানের একটা সূত্র আমরা জানি। তাহলে মধ্যমানের সূত্র যে সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান যোগ 2। তাহলে আমরা এই মানগুলো যদি আমরা এখানে বসায় দিই, দেখো মধ্যমান কত দেওয়া আছে? 65.5 ইকুয়াল টু সর্বোচ্চ মান কত দেওয়া আছে? 65 প্লাস সর্বনিম্ন মান আমাদের মূলত কি বের করতে হবে। তাহলে থাইকো যা আছে তাই, যেহেতু আমরা এটা বের করব, বা কত? 2। এখন আমাদের এই পাশে দেখো সমান চিহ্নের পরে এই পাশে ভগ্নাংশ আছে, এই পাশে কিন্তু ভগ্নাংশ নাই। তাহলে আমাদের এখানে আমরা ভগ্নাংশ বানাই নিব, মনে 1 আছে। আমরা এই পাশের হর দ্বারা এই পাশে লব দ্বারা গুণ করব। কেন করবো? যেহেতু আমাদের সর্বনিম্ন মান বের করতে বলছে, এই সংখ্যাটা আমরা এই পাশে লিখবো। তাহলে এই 1 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, সরি গুণ করি, তাহলে এই অংশটা থাকবে। অর্থাৎ এক পাশে হর আরেক পাশে লব দ্বারা গুণ করবো, এটাকে বলা হয় আর গুণন। আচ্ছা, তাহলে 65 প্লাস কত থাকতেছে? 65 প্লাস সর্বনিম্ন মান ইকুয়াল টু, এখন এই পাশে লব এই পাশে হর দ্বারা গুণ করবো, তাহলে 62.5 এর 2 দিয়ে গুণ করলে হবে 125। এখন এই 65 হলো প্লাসের, এখানে মনে হয় প্লাস চিহ্ন আছে, সমান চিহ্ন পরে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। আমাদের মান বের করতে বলছে সর্বনিম্ন মান, তাহলে বা সর্বনিম্ন মান ইকুয়াল টু 125, এ প্লাস 65 এ পাশে গেলে মাইনাস 65। তাহলে আমরা যদি 125 এর প্লাসের 65 মাইনাসের, 125 তে 65 বিয়োগ হবে 60। তাহলে আমাদের সুতরাং সর্বনিম্ন মান হলো 60। এটি আমাদের অ্যান্সার। এখন দেখো 8 নম্বর অঙ্কটা আমরা যে করলাম, আর ডাবল দেওয়া আছে। দেখো এটা বলছে কোন শ্রেণীর উচ্চ সীমা 75, এই জায়গায় ছিল 65, মধ্যমান ছিল 62.5, এখানে 72.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? একই সেম একই অঙ্ক। 9 নম্বর অঙ্কটা বলছে কোন শ্রেণীর উচ্চ সীমা 75, নিম্ন সীমা 37 হলে মধ্যমান নির্ণয় করো। তাহলে আমাদের উচ্চ সীমা দেওয়া আছে 75, নিম্ন সীমা দেওয়া আছে 37, আমাদের মধ্যমান বের করতে বলছে। তা মধ্যমানের সূত্র হলো যে মধ্যমান x ইকুয়াল টু সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান যোগ ভাগ কত? 2। তাহলে আমাদের বের করতে বলছে যেহেতু এটাই, সর্বোচ্চ মান কত? 75 যোগ সর্বনিম্ন মান কত? 37 ভাগ কত? 2। তাহলে আমরা এই দুইটা সংখ্যা যোগ করবো, 2 দিয়ে কি করবো? ভাগ করবো। তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমাদের মধ্যমান হচ্ছে 56, এটি আমাদের অ্যান্সার, একবারে সহজ। এই অঙ্কটা আমাদের সাধারণত এমসিকিউ জন্য প্রযোজ্য। এমসিকিউ জন্য 100% কমন। 10 নম্বর অঙ্কটা বলছে 14, 9, 7, 10, 11, 12, 13, 6 উপাত্তের মধ্যক নির্ণয় করে। এই অঙ্কটা 100% কমন। দেখো আমাদের উপাত্তগুলো কি দেওয়া আছে? এলোমেলো ভাবে দেওয়া আছে। এই উপাত্তগুলোকে আমাদের কি সাজাইয়া ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে, অর্থাৎ ছোট থেকে আমরা বড় দিকে সাজায় লিখবো। তাহলে আমাদের লিখতে পারি উপাত্তগুলো সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা 6, 7, 9, 10, 11, 12, 13, এলো 14। তাহলে দেখো আমাদের উপাত্ত সংখ্যা কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে উপাত্ত সংখ্যা কত? n সমান 8। আমাদের উপাত্ত সংখ্যাকে সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সমষ্টিকে। মানে কয়টা সংখ্যা আছে? 8টা। তাহলে n সমান 8, যা জোড়। এখানে জোড় হতে পারে, বিজোড় হতে পারে। তাহলে জোড় এবং বিজোড়ের ক্ষেত্রে সূত্র আলাদা, আমরা দেখাই দেবো, দুইটাই দেখাই দেবো। এই জাতীয় অঙ্ক আর করার প্রয়োজন হবে না। দেখো একটা অঙ্ক দেখলে যথেষ্ট, যতভাবেই চেঞ্জ করে আসুক, যদি বলে কিছু উপাত্ত দেওয়া থাকে এলোমেলো পাবে, তাহলে যদি বলে যে মধ্যক নির্ণয় করো, তাহলে আমাদের একই নিয়মে আমরা অঙ্কটা করে যাব। আচ্ছা, এখন দেখো উপাত্ত সংখ্যা যত জোড়, তখন মধ্যকের সূত্র হবে মধ্যক সমান
মধ্যক সমান হবে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এটা হলো আমাদের সূত্র। তাহলে দেখো আমাদের n/2, n এর মান কত 8, 8 কে 2 দিয়ে ভাগ করো, তম পদ যোগ n এর মান কত 8 ভাগ কত 2 প্লাস 1 তম পদ ভাগ 2। আচ্ছা, এখন 8 এর 2 দিয়ে ভাগ করলে কত হবো 4, 4 তম পদ যোগ 2 দিয়ে 8 এর ভাগ করলে 8 এর 2 দিয়ে ভাগ করলে 4, 4 আর 1 যোগ করলে 5, 5 তম পদ ভাগ 2। এখন আমরা বাকি অংশ দেখবো। এই পাশে দেখো আমাদের 4 তম 5 তম পদ যোগ করতে বলছি, তাহলে 4 তম 5 পদ কোনটা হয় 1 2 3 4, 4 তম পদ হলো 10 আর 5 তম পদ কত 11। তাহলে আমরা লিখবো 4 তম পদ 10 যোগ 5 তম পদ হলো 11 ভাগ 2। তাহলে 10 আর 11 যোগ করলে কত 21, 21 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে 10.5। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই জাতীয় যত জোড় সংখ্যা আসুক আমাদের উপাত্তগুলো সাজাবো, সাজাই নিয়ে আমাদের এই সূত্রটা প্রয়োগ করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো তোমরা একটু খেয়াল করো, 10 এবং 11 মাঝখানের সংখ্যাটা কত 10.5, তাই আসছে। তাহলে আমরা এইভাবে বের করবো। এখানে বলছে চতুর্থ পদ এবং পঞ্চম পদ, আমরা গুণে দেখবো চতুর্থ এবং পঞ্চম পদ কোনটা। কিন্তু এলোমেলো ভাবে দেওয়া থাকলে আমরা কিন্তু করলে কোনো রেজাল্ট আসবে না। তাহলে আমাদের কি করতে হবে, সাজাইতে হবে, সাজায় মাঝখানে যে সংখ্যাগুলো এটা আমাদের নিতে হবে। আচ্ছা, তাহলে এই দুইটা সংখ্যা যোগ করবো, যোগ করে 2 দিয়ে কি করবো ভাগ করবো, ভাগ করলে যে সংখ্যাটা বেরোবো এটাই আমাদের কি মধ্যক। আচ্ছা, এরকম ভাবে যত অঙ্ক আছে আমরা সবই করতে পারবো। দেখো এখন এই সংখ্যাটাকে আমাদের যদি উপাত্ত সংখ্যা বিজোড় হয় সেক্ষেত্রে আমরা কি করব। অঙ্কটা যদি আমরা এইভাবে করি, যেমন উপাত্ত সংখ্যা কয়টা দেওয়া আছে 6টা 8টা দেওয়া আছে জোড় সংখ্যা, আমি যদি একটা সংখ্যা বাদ দিয়ে দিই, একটা বাদ দিয়ে দিলে আমাদের এখন দাঁড়াইতেছে কয়টা এর মান 7টা। তাহলে 7 সংখ্যাটা কি বিজোড়, তাহলে এটা হলো আমাদের বিজোড়। তাহলে উপাত্ত সংখ্যা n সমান কত 7। তার মানে এই উপাত্তগুলো থেকে আমরা একটা সংখ্যা বাদ দিয়ে দিলে সংখ্যার সংখ্যা দাঁড়াইলে কত 7টা। তাহলে n সমান 7, যা বিজোড়। যখন বিজোড় হবে তখন মধ্যক নির্ণয়ের সূত্র হলো n+1/2 তম পদ। এটা হলো আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। তাহলে n এর মান হলো 7 + 1 ভাগ কত 2 তম পদ। তাহলে n এর মান হলো কত 7, 7 আর 1 যোগ করলে 8, 8 ভাগ 2 তম পদ। তাহলে 8 এর 2 দেওয়া করলে কত 4, তাহলে 4 তম পদই 4 তম পদ কত 1 2 3 4, 4 তম পদ কত 11, 4 তম পদ 11। সুতরাং মধ্যক 11, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।